এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যতটা সহজ, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ঠিক ততটাই কঠিন। তীব্র প্রতিযোগিতার এ সময়ে ভর্তি পরীক্ষা যেন এক মূর্তমান আতঙ্ক। বিগত ৩৯ বছর ধরে ইউসিসির হাত ধরে অসংখ্য শিক্ষার্থী এই আতঙ্কের পর্বটি অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করে পৌঁছে গেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই ইউসিসি আজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার কাছে এক আস্থার প্রতীক। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যতগুলো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। ইউসিসির পাশাপাশি সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণে মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য ইউনিক মেডিকেল অ্যাডমিশন কেয়ার নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করেছে ইউসিসি গ্রুপ। ইউনিক প্রতিষ্ঠার প্রথম বছরেই অর্থাৎ ২০২৪ সালে জাতীয় মেধা তালিকায় দ্বিতীয়, অষ্টম, ২০তম ও ২২তম ইত্যাদি সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি মেডিকেলে ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রেও সহায়তা পাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি, স্বপ্ন যেখানে সার্থক। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নাহিয়ান বিন আলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ব্যবসায় শিক্ষা শাখা, প্রথম মেধাস্থানপ্রাপ্ত, অধ্যয়নরত, অর্থনীতি বিভাগ, প্রাক্তন শিক্ষার্থী, নটরডেম কলেজ। আমাদের সাথে আরও আছে অয়ন চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট মানবিক, প্রথম মেধাস্থানপ্রাপ্ত, অধ্যয়নরত, আইন বিভাগ, প্রাক্তন শিক্ষার্থী, অমৃতলাল দে মহাবিদ্যালয়। আমাদের সাথে আরও আছে আরাফাত সামির আবির, ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ব্যবসায় শিক্ষা শাখা, প্রথম মেধাস্থানপ্রাপ্ত, অধ্যয়নরত, ফিন্যান্স বিভাগ, প্রাক্তন শিক্ষার্থী, নটরডেম কলেজ। আমাদের সাথে আছে রুকায়া ফেরদৌস লামিয়া, গুচ্ছ ২০২৪ খ ইউনিট মানবিক, প্রথম মেধাস্থানপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ৫৩তম মেধাস্থানপ্রাপ্ত, অধ্যয়নরত, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্তন শিক্ষার্থী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ। এবং আমাদের সাথে আছেন তাজওয়ার হাসনাত তোহা, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০২৪ জাতীয় মেধায় দ্বিতীয় স্থানপ্রাপ্ত, অধ্যয়নরত, ঢাকা মেডিকেল কলেজ, প্রাক্তন শিক্ষার্থী, নটরডেম কলেজ। দর্শক, আমাদের সাথে আজ স্টুডিওতে আরও একজন বিশেষজ্ঞ অতিথি আছেন, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা উদ্যোক্তা, সমাজসেবক, নৈতিক শিক্ষা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা এবং বহু প্রতিষ্ঠানের সাথে যিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন, যেমন চেয়ারম্যান ইউসিসি ও ইউনিক, সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স ইন্টারন্যাশনাল, প্রতিষ্ঠাতা আইডিয়াল ল কলেজ, প্রতিষ্ঠাতা আইডিয়াল কমার্স কলেজ, প্রতিষ্ঠাতা আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, প্রতিষ্ঠাতা আইডিয়াল ইউনিভার্সিটি যেটি প্রস্তাবিত রয়েছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের শ্রদ্ধেয় ডক্টর এম এ হালিম পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্যার, শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এই আজকের আলোচনা পর্বটি। আপনার কাছে জানতে চাইব যে এইচএসসি পাশ করার যে পর্বটি রয়েছে সেটিও অনেক জটিল আমরা জানি, এবং সেই সাথে এইচএসসি পাশের পর মেডিকেল বা বিশ্ববিদ্যালয় ভর্তির যে যুদ্ধ শুরু হয় সেটিও যথেষ্ট কঠিন। আমরা জানতে চাইব যে দুটোর মধ্যে আসলে পার্থক্য কী? প্রকৃত অর্থে এসএসসি বা এসএসসি পরীক্ষা হলো, পরীক্ষাটার টার্গেট থাকে হলো একটা সার্টিফিকেট অর্জন করা, কিভাবে জিপিএ ৫ অর্জন করা যায় সেটাই কিন্তু একমাত্র লক্ষ্য থাকে। জি। আর ভর্তি পরীক্ষার বিষয়টা কিন্তু তা নয়। ভর্তি পরীক্ষার বিষয়টা থাকে, এটা হলো মেধার পরীক্ষা। এটা কিন্তু আসলে একটা কম্পিটিশন, এবং এই কম্পিটিশনটা অত্যন্ত ভয়াবহ। কতটা কম্পিটিশন হয় এটা কিন্তু একমাত্র যারা এখানে বসে আছে তারাই কিন্তু জানে, কারণ তারা বিভিন্ন ইয়েতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে, তারাই ভালো বলতে পারবে আমার চেয়ে যে আসলে এখানকার ভর্তি পরীক্ষাটা কতটা ভয়াবহ। তো আসলে এখানকার পরীক্ষার মধ্যে অনেক তফাৎ। এখানে পরীক্ষাটা যেভাবে না হয়, অনেকটা ট্রেডিশনাল পদ্ধতিতে পরীক্ষাটা নেওয়া হয়। এখানে সাধারণত আমাদের শিক্ষার্থীরা মানে যাচাই বাছাই করে পড়াশোনা করে, সাজেশন করে পড়াশোনা করে, কেউ মুখস্থ বিদ্যা নিয়ে পড়াশোনা করে, কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই জাতীয় কোনো বালাই নেই।
এখানে তাকে সব পড়তে হবে। এখানে ইনস অ্যান্ড আউট, বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত, প্রথম সেন্টেন্স থেকে শেষ সেন্টেন্স পর্যন্ত তাদের সবাই পড়তে হবে, সবই পড়তে হবে। কারণ তাদের কোন বইয়ের কোন প্রশ্ন থেকে কোন জায়গা থেকে একটা খুঁটিনাটি প্রশ্ন আসবে তা কিন্তু বলা মুশকিল। এখানে পরীক্ষাটা হয় হলো ট্র্যাডিশনাল পদ্ধতিতে, গতানুগতিক ধারায় প্রতি বছর, এই বছর যা হচ্ছে আগামী বছর কি হবে এটা মোটামুটি সবাই জানে। কিন্তু ওইখানকার পরীক্ষা পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন। এখানে একটা পরীক্ষা হয় হলো এমসিকিউ পদ্ধতিতে, আর একটা পরীক্ষা, আরেকটা পার্ট থাকে সেটা হলো আপনার রিটেন। অর্থাৎ এখানে সর্বদিক থেকেই তাকে ভালো হতে হবে, তাকে রিটেনও ভালো হতে হবে, আবার তাকে সেখানে এমসিকিউ পদ্ধতিতেও ভালো হতে হবে। এক কথায় এখানে যদি আমি বলি সেটা হলো যে এসএসসি এসএসসি পরীক্ষায় যত সহজে জিপিএ 5 অর্জন করা যায়, ভর্তি পরীক্ষায় কিন্তু তত সহজে কিন্তু ভালো কিছু করা যায় না। কারণ এটা তো কম্পিটিশান, প্রতিযোগিতা। একজন শিক্ষার্থী এখানে প্রতি বছর আমরা যেটা দেখি যে এসএসসি বা এসএসসি পরীক্ষায় লক্ষ লক্ষ স্টুডেন্ট অংশগ্রহণ করে, লক্ষ লক্ষ পাশও করে। কিন্তু বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু শত শত লক্ষ লক্ষ আসন নেই, আসন সংখ্যা সেখানে সীমিত। সঙ্গত কারণেই কিন্তু তাকে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টকে ওভারকাম করে তাকে কিন্তু একটা আসন দখল করতে হয়। তো সুতরাং এখানে অনেক অনেক বেশি পরিশ্রম না করলে, অনেক বেশি মানে এখানে অনুশীলনই না হলে সেখান থেকে কিন্তু আসলে ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নাই, ভালো করা যায় না। অতএব দুইটা পরীক্ষার মধ্যে কিন্তু আসলে সত্যির অর্থে আকাশ পাতাল ব্যবধান। জি, আমরা সেই ব্যবধান কিভাবে সফল করা যায় বা সেটির পেছনে আপনার প্রতিষ্ঠানের আসলে কি অবদান আছে সেই সম্পর্কে জানবো। আমরা শিক্ষার্থীদের সাথে এই বিষয়ে একটু আলোচনা করে নিচ্ছি। তোমাদের কাছে চলে আসছি, আমি প্রথমেই নাহিয়ানকে দিয়ে শুরু করতে যাচ্ছি। এই যে স্যার যেরকমটা বললেন যে অনেক অনেক শিক্ষার্থী আসলে পেছনে ফেলে আসলে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে, তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতাটা তীব্র ছিল। তো সেই প্রতিযোগিতায় তুমি সফল হয়েছো এবং প্রথম স্থান অর্জন করেছো ক বিভাগে, সেটির পেছনে আসলে রহস্যটা কি সেই প্রসঙ্গে জানবো। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে কিভাবে সাফল্য আসে? সাফল্য নানাবিধ বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে তো অবশ্যই পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই পরিশ্রমের সাথে ভালো কোচিং নির্ধারণ। যেমন এক্ষেত্রে আমরা যারা এখানে উপস্থিত সবাই ইউসিসি এর স্টুডেন্ট। তো আমি প্রথম থেকেই একদম এইচএসসি শেষ হওয়ার আগে থেকে আমি ইউসিসির সাথে যুক্ত হই, ইউসিসির অ্যাডভান্স ব্যাচের ক্লাসগুলো করা শুরু করতে থাকি। তো এই ইউসিসির অ্যাডভান্স ব্যাচের ক্লাসগুলো আমার এইচএসসি যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আর এই অ্যাডভান্স ব্যাচের ক্লাসগুলোর জন্য পরে এইচএসসির পর অ্যাডমিশনের যে মূল প্রস্তুতিটা, সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমার জন্য চাপ একটু কমে গিয়েছিল। তারপর তো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি সবগুলো ক্লাসে এবং সবগুলো পরীক্ষাতে অংশগ্রহণ করার। আর একটা মূল বিষয় যেটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার এক্সাম। ইন্টেন্সিভ কেয়ার এক্সাম দেওয়ার পর মানে ওই পরীক্ষাটা আমার আনফর্চুনেটলি খারাপ হয়ে যায় কোচিং সেন্টারে। তো পরে আমি ভাবলাম যে না, এইভাবে করলে তো হবে না। তারপর আমি আমার পড়ার যে তীব্রতা সেটা আমার আরও বাড়াতে হয়েছে। এই কারণে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সর্বোপরি সবার দোয়া এবং পরিশ্রম এবং আমার কলেজের খুব অবদান আমার এই সাফল্যের পেছনে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, আমরা অয়ন চক্রবর্তীর কাছে চলে যাব। আমরা যেরকমটা জানি যে তুমি খ বিভাগে তুমি প্রথম স্থান অর্জন করেছো, তো সেই ক্ষেত্রে আসলে কোচিং সেন্টারের আসলে ভূমিকাটা কি? আমরা যেরকমটা জানি অনেক ক্ষেত্রেই কিন্তু কোচিং সেন্টারগুলোকে একটি নেতিবাচক একটি দিকও কিন্তু তুলে ধরা হয়। তো এই বিষয়ে আসলে তোমার মতামত কি? কোচিং কিভাবে তোমাকে সাহায্য করেছে? আসলে ভর্তি পরীক্ষার তো আসলে কোনো সিলেবাস নেই, বলা যায় যে মহাসমুদ্রের মতো একটা বিষয়। তো সেখানে যদি আমাকে একটা কোচিং সেন্টার মানে হচ্ছে আমাকে যে এই প্রস্তুতিতে সাহায্য করছে, সহযোগিতা করছে। আসলে যে কথাটা সবসময় বলা হয় যে গুরু ছাড়া কখনো শিক্ষা অর্জন করা যায় না। তো এখানে কোচিং সেন্টার তো গুরুর মতো একটা রূপ বা একটা চরিত্র এখানে প্রদর্শন করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, হয়তো চান্সই পেতাম না যদি ইউসিসি আমার পাশে ওই সময় না থাকতো। আর এই 3 মাসের যে একটা মৌসুম ভর্তি পরীক্ষার, এ সময় হাজারটা সাফল্য যেমন আসতে পারে তেমনি অনেক ব্যর্থতা আসতে পারে। কোচিংয়ের পরীক্ষাগুলো যখন আমাদের ফলাফল খারাপ হয় তখন কিন্তু কোচিংয়ের টিচাররাই আমাদেরকে পথ দেখায় যে আচ্ছা তোমার এই পরীক্ষাটা খারাপ হয়েছে, এই কারণে খারাপ হয়েছে, তুমি এই ত্রুটিটুকু অপসারণ করো, তোমার নিঃসন্দেহে সামনে রেজাল্ট ভালো। এবং আমরা ওই পদক্ষেপগুলো গ্রহণ করি বলে আমরা কিন্তু আজ এই এত বড় একটা মঞ্চে, এত বড় একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি, আমাদের নামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি। তো
নেতিবাচকতার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ আমাদের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে যে আমরা এরকম একটা প্ল্যাটফর্মের শিক্ষার্থী হতে পেরেছিলাম বলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আরাফাত সামির আবিরের কাছে চলে যাচ্ছি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে প্রথম হয়েছে। এত কোচিং সেন্টার আছে, সবগুলো থেকে কেন ইউসিসিকেই বেছে নেওয়া হলো? ইউসিসির মধ্যে কি এরকম আছে যেটার জন্য ইউসিসিকে তুমি চুজ করলে? এক কথা আমি বলবো যে ইউসিসির বিস্তৃতি এবং দীর্ঘস্থায়িত্ব, এই দুইটা হচ্ছে প্রধান উত্তর। বিস্তৃতি বলতে আমি এটাকে বোঝাচ্ছি যে ইউসিসি কিন্তু পুরো সারা বাংলাদেশ জুড়ে ইউসিসির শাখা রয়েছে। তো আমি যখন ইউসিসিতে পরীক্ষা দিচ্ছি, আমি কিন্তু শুধু একটা কোচিং সেন্টার বা ঢাকা শহরে নিজেকে যাচাই করছি না, আমি যাচাই করছি পুরো বাংলাদেশের মধ্যে। সো এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। আমি যখন পরীক্ষা দিয়ে আমার মেরিট যখন সেকেন্ড, ফার্স্ট, থার্ড আসতো, তার মানে আমি একটা কোচিংয়ে শুধুমাত্র প্রথম দিকে থাকছি না, বাংলাদেশের একটা বড় অংশে আমি প্রথম দিকে থাকছি বলে আমার একটা আত্মবিশ্বাস আসতো বলে আমি মনে করি। এটার সাথে ইউসিসির যাত্রাটা প্রায় ৩৯ বছর ধরে। সো এই দীর্ঘস্থায়িত্ব অর্জন করতে আসলে যেমন বিশ্বাসযোগ্যতা দরকার, তেমন আসলে কোয়ালিটিটাও দরকার। কোয়ালিটি ছাড়া বা ওই মানুষের প্রতি ওই বিশ্বাসটা না থাকলে এত বছর ধরে আমরা যেটাকে লনজিভিটি বলি, যে দীর্ঘস্থায়িত্ব, সেটা কিন্তু তুলে ধরা সম্ভব না। তো এই দীর্ঘস্থায়িত্ব এবং মানুষের বিশ্বাস এবং এই বিস্তৃতিটাই মূলত আমাকে ইউসিসির প্রতি আগ্রহী করেছে ভর্তি পরীক্ষার যাত্রাতে। অসংখ্য ধন্যবাদ। এবার লামিয়ার কাছে চলে আসবো। লামিয়া, যে আমরা যেরকমটা জানি যে তুমি অনেক অনেক শিক্ষার্থীকে পেছনে ফেলে গুচ্ছে প্রথম স্থান অর্জন করেছো এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৩তম স্থানের অধিকারী। তো শুরুতেই জানতে চাইবো যে এত প্রতিযোগিতার মধ্যে কিভাবে গুচ্ছে প্রথম স্থান অর্জন করলে এবং গুচ্ছে ভর্তি না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে কারণ কি, সেই প্রসঙ্গে জানবো। আলহামদুলিল্লাহ, আমার এই সফলতার পেছনে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার রহমত, আমার সকল শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, প্রচেষ্টা, গাইডলাইন এবং সর্বোপরি আমার বাবা মার দোয়া আমাকে আজকে এই স্থানে নিয়ে এসেছে। তো আমার এই সফলতার কথা বলতে হলে ইউসিসির অবদান না বললেই নয়। ইউসিসির সাথে পরিচয়টা আমার আজকের বা ঠিক ১ বছরের নয়। আমার যিনি বড় বোন, উনিও একসময় ইউসিসির শিক্ষার্থী ছিলেন। তো আমার বাবা মা সবসময় চাইতেন যাতে আমরা ২ বোন, আমাদের কোনো ভাই নেই, যে পড়াশোনায় যাতে আমাদের কোনো ছাড় দেওয়া না হয়, আমার মেয়েরা উচ্চ শিক্ষিত হবে, আমার বাবা মা সবসময় চাইতেন। তো আমার আপুই আমাকে ইউসিসিতে এনে ভর্তি করে দেয়। তো আমি সেখানে রেগুলার ক্লাস করি, সলভ ক্লাস করি। আমার আসলে অনেক প্রবলেম বের হতো পড়ার ক্ষেত্রে, দেখা গেল অনেক কোশ্চেন বের হতো। তো যখনই কোনো কোশ্চেন বের হতো আমি সলভ ক্লাসে সেটা উপস্থাপন করতাম। শিক্ষকরা যথেষ্ট আন্তরিক ছিলেন, তারা চাইতেন যাতে কোনো শিক্ষার্থীর মধ্যে কনফিউশন না থাকে। আর এছাড়াও আমি মডেল টেস্টগুলোতে অংশ নেই, ইভলিউশন টেস্টে অংশ নেই। সবচেয়ে যেটা আমাকে হেল্প করেছে সেটা ইউসিসির ১২টি মডেল টেস্ট, যেটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিছুদিন আগে হয় অনুরূপ। তো ১২টি মডেল টেস্ট দিয়ে আমার মধ্যে কিছু ল্যাকিংস ছিল, ওগুলো বের হয়, ওগুলো আমি সংশোধন করার সুযোগ পাই। আর গুচ্ছে আলহামদুলিল্লাহ আমি প্রথম হয়েছি। আমার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল, আমার বিশ্বাস ছিল হয়তো আমি ১ থেকে ৫ম স্থানের মধ্যে থাকব, প্রথম হব। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো সম্ভব নয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রসঙ্গে বলবো, আমার আইন বিভাগে পড়ার ইচ্ছা ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের আতুর ঘর, একটা ঐতিহ্যের নাম। তো এই ঐতিহ্যের সাথে নিজেকে, এই ঐতিহ্যের একটা অংশ করতে পেরে আমি গৌরব বোধ করছি। আমার লক্ষ্যই ছিল যেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট দখল করতে পারি এবং সেই লক্ষ্য মোতাবেক আমি পৌঁছাতে পেরেছি শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। এবার তাজওয়ার হাসনাত তোহা, তোমার কাছে চলে আসছি। আমরা জানি যে একটি সাদা অ্যাপ্রনের স্বপ্ন এবং গলায় স্টেথোস্কোপ ঝোলানোর স্বপ্ন অনেক শিক্ষার্থীর থাকে এবং সেই স্বপ্ন আসলে অনেকেই সফল করতে পারে, আবার অনেকেই পারে না। তীব্র প্রতিযোগিতা থাকে সেখানে। সেক্ষেত্রে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি ২য় স্থান অর্জন করেছো, এটি অত্যন্ত গৌরবময় একটি সময়। জানতে চাইবো যে সেটির পেছনে আসলে তোমার এই সফলতার পেছনের যে কারিগররা আছে তাদের সম্পর্কে শুরুতেই জানবো। আলহামদুলিল্লাহ, যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা কম্পিটিটিভ এক্সামে জাতীয় মেধায় ২য় স্থান অর্জন করতে পেরেছি। এর জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য ছিল এবং এটা ছাড়া আসলে কোনোভাবেই আমার এই পজিশন অর্জন করা সম্ভব ছিল না। এর পাশাপাশি আমার আব্বু আম্মু যথেষ্ট ডেডিকেশন ছিল এবং অনেক স্যাক্রিফাইস ছিল, যার কারণে আমার এই পজিশনটা অর্জন করতে পেরেছি।
আমার কলেজ ছিল নটরডেম কলেজ এবং স্কুল ছিল শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল। আমার সম্মানিত শিক্ষকবৃন্দগণ আমাকে সবসময় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে আমাকে আমার মেধাকে বিকশিত করার চেষ্টা করেছেন এবং সবসময় সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করেছেন। সেই জন্য আমার স্কুল এবং কলেজ পর্যায়ে এসে যথেষ্ট বেসিক গ্রো হয়েছিল। আমার কলেজ লেভেলের একদম শুরু থেকেই একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন লেভেলের যে প্রিপারেশনটা নেওয়ার প্রয়োজন সেটা নেওয়া শুরু করতাম। তারপর যখন আমি সেকেন্ড ইয়ারে চলে আসি তখন আমি অ্যাডভান্স প্রিপারেশনটা নেওয়া শুরু করলাম। আমার ইমিডিয়েট যারা সিনিয়র ব্যাচ শিক্ষার্থী ছিলেন, আমি এইচএসসি 23 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচের সাথেই আমি প্রিপারেশনটা নেওয়া শুরু করি। তো আমি আমার যে আশেপাশে শিক্ষার্থীরা আছে আমার ব্যাচমেট তাদের থেকে তুলনামূলক এগিয়ে যাই। আমাদের ক্ষেত্রে মেডিকেলের ভর্তি পরীক্ষার সময় এইচএসসি পরীক্ষা হয় শর্ট সিলেবাসে এবং ভর্তি পরীক্ষা হয় ফুল সিলেবাসে। তো শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো 19টা চ্যাপ্টার সেটা আমার এইচএসসি পরীক্ষার আগেই শেষ হয়ে যায়, যেহেতু আমার প্রিপারেশনটা অ্যাডভান্স ছিল। তো এই জন্য আমার এইচএসের যে প্রিপারেশন সেটা অনেক ভালো ছিল এবং একই সাথে আমার মেডিকেলের যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা হয়ে গেছিলো। তো আমার এইচএসসির পরবর্তীতে যখন মেডিকেলের যাত্রা শুরু হয় তখন আমার প্রিপারেশনটা আরও বেশি জোরদার করার প্রয়োজন এবং সেই জন্যই আমার পাশে এসে দাঁড়ায় ইউসিসি ইউনিক পরিবার। এই পরিবারের বিভিন্ন ম্যাটেরিয়ালস, এক্সাম যেগুলো আমাকে অনেক বেশি সাহায্য করেছে আমার নিজের অবস্থানটাকে বোঝার জন্য সারা দেশে আমার অবস্থান কেমন আছে। এবং আমি অনেক কনফিডেন্স পেতাম যখন দেখতাম যে সারা দেশে বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে আমি ভালো স্থান অর্জন করতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মানসিক যে কুলনেস, পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না, এই জিনিসটা সবসময় তাকদিরের প্রতি বিশ্বাস রাখতে পারলে একজন শিক্ষার্থী অনেক ভালো একটা পরীক্ষা দিতে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা আবারও যুক্ত হচ্ছি তোমার সাথে। এবার স্যারের কাছে চলে আসব। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ইউসিসি এবং ইউনিক উভয়েরই স্লোগান স্বপ্ন যেখানে সার্থক। আপনি কিভাবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তির ক্ষেত্রে আপনি স্বপ্ন দেখিয়ে থাকেন সেই প্রশ্নে জানবো। স্বপ্ন কিন্তু একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। আমরা আমাদের শিক্ষার্থীরা যখনই আমাদের কাছে আসে তখনই তাদেরকে আমরা স্বপ্নের কথা বলি। আমরা তাদেরকে বলি যে তোমরা তার স্বপ্ন দেখো এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য যা করণীয়, যা করা দরকার এবং আমাদের তরফ থেকে যেসব পরামর্শ, সাজেশান তোমরা যদি সেটা মেনটেন করো তাহলে নিশ্চয়ই তোমরা সেই স্বপ্নে পৌঁছতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। জি, আমরা অনুষ্ঠানের শুরুতে যেরকমটা বলছিলাম আপনি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন দ্রষ্টা হিসেবে কাজ করেন, সেটি অত্যন্ত যথাযথভাবে আপনি প্রয়োগ করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করছি। আমরা আপনার কাছে আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ। তোমার কাছে চলে আসবো এবার। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেরই স্বপ্নের একটি জায়গা থাকে। তো অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো সাবজেক্ট পেয়ে থাকে না সেই ক্ষেত্রে। তো জানতে চাইবো যে পছন্দের বিশ্ববিদ্যালয় সেটি গুরুত্বপূর্ণ নাকি পছন্দের সাবজেক্ট সেটি গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে অবশ্যই পছন্দের বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়া উচিত। আর যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার একদম ভর্তি যুদ্ধের শুরু থেকে আমার লক্ষ্য ছিল আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে। আর এক্ষেত্রে যেহেতু এরকম যদি হয় যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট পেলাম কিন্তু স্বপ্নের ডিপার্টমেন্টটা পেলাম অন্য বিশ্ববিদ্যালয়, এই কারণে আমাদের প্রথম থেকেই মাইন্ডসেটটা এমন রাখা উচিত যে অবশ্যই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পছন্দের ডিপার্টমেন্টেই পড়তে হবে। ওই অনুযায়ী যদি কোনো শিক্ষার্থী এটা মাথায় রেখে পরিশ্রম করে তাহলে দেখা যাবে যে ভর্তি পরীক্ষার পর সে তার পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের ডিপার্টমেন্টেই চান্স পেল। এটা তো সবচেয়ে ভালো বিষয়। তবে এক্ষেত্রে ডিপার্টমেন্ট আর বিশ্ববিদ্যালয় এই দুইটা বাছাই করার ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়কেই বাছাই করতাম। তবে আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের অর্থনীতি বিভাগেই ভর্তি হতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ নাহিয়ানকে। এবার আমরা অয়নের কাছে চলে আসব। তোমার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে আসলে অনেক শিক্ষার্থী আছে যারা আসলে যাদের স্বপ্ন থাকে যে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তো সেক্ষেত্রে অনেক প্রতিযোগিতার কারণে হয়তোবা অনেক ক্ষেত্রেই সেটি সম্ভব হয়ে ওঠে না। তোমার কাছে জানতে চাইবো যে তুমি তাদের কি পরামর্শ দিবে? প্রথম পরামর্শই হচ্ছে যে নিজের লক্ষ্যটা ঠিক করে ফেলা, যে আমার এই জিনিসটা যদি পেতে হয় তাহলে আমার এই কাজটা করতে হবে। তো সেই মনস্থির করে নিয়ে এবং তারপরে সবচেয়ে বেশি যে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। স্যার যে কথাটা বললেন যে আমাদের জীবনে স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্ন পাশাপাশি বাস্তবায়নের জন্য কি দরকার সেটাকে বুঝতে হবে। আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্টে পড়বো এই স্বপ্ন আমার ছিল যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তখন থেকে। তো এর পরপরই যেহেতু আমি
মানবিক থেকে ভর্তি পরীক্ষা দেব ঠিক করে ফেলেছিলাম। বিভাগ পরিবর্তন করি, বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে যাই এবং আমি কলেজে ভর্তি হওয়ার আগে হচ্ছে গিয়ে আমাদের বরিশালে যে ইউসিসি ছিল তাদের যে একাডেমিক শাখা ইসিএস সেখানে আমি ভর্তি হই। অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার আগে আমি হচ্ছে ইউসিসির অ্যাডভান্স ব্যাচ এবং তাদের একাডেমিক কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, যে কারণে আমার প্রস্তুতি খুব ভালো ছিল এবং যার যথাযথ প্রতিফলন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফলে ঘটেছে। তো এখন যারা এরকম আছো যে এইচএসসি পরীক্ষা 2024 সালে দিবে, তো তাদের আমার মনে হয় এখনই ঠিক করে ফেলা উচিত যে কে কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ুক বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ুক, তো সেদিকে তাদের লক্ষ্য স্থির করে এবং একটা ভালো সহায়ক প্রতিষ্ঠানের শরণাপন্ন হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা আবিরের কাছে চলে যাব। তোমার কাছে জানতে চাইবো যে তোমার যে প্রস্তুতি সেটি কি এইচএসসির সময় থেকে তখন থেকে নিয়েছো, সেই বিষয়ে জানবো এবং সাথে আরও একটি বিষয় জানতে চাইবো যে সেই প্রস্তুতিতে ইউসিসি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আচ্ছা, ধন্যবাদ। তো প্রথম যে প্রশ্নটা সেটা উত্তর আমি এভাবে দিব যে ভর্তি পরীক্ষার সময় আমরা অনেক সময় বলি যে ভর্তি পরীক্ষার সময় 3 মাস বা 4 মাস, বাট আমি সবসময় বলি ভর্তি পরীক্ষার সময় আসলে 2 বছর। 2 বছর এইচএসসি থেকে শুরু করে ভর্তি পরীক্ষার শেষ দিন, এটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময়। তো একইভাবে আমি প্রথম থেকেই একদম ভর্তি পরীক্ষার জন্য কাউকে ঝাঁপিয়ে পড়তে পরামর্শ দেব না। তো ওই টেক্সট বুক বা বেসিকটুকু ঠিক রেখে অন্তত প্রথম বর্ষ থেকে কেউ যদি ভর্তি পরীক্ষার জন্য অল্প অল্প করে পড়াশোনা করতে পারে, আমার মনে হয় এটা তার জন্য অনেক বেশি ভালো হবে। তার এইচএসসি প্রস্তুতি অনেক বেশি ভালো হবে, সে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে। একই সাথে পরের যে 3-4 মাসের যে জার্নিটা আছে এটাও তার জন্য অনেক বেশি সহজ হবে। আর ইউসিসি আমাকে এই জিনিসটা যেটা হেল্প করেছে সেটা হচ্ছে ইউসিসির যে অ্যাডভান্স ব্যাচটা আছে ওইটা কিন্তু এইচএসসির আগে থেকে শুরু হয়। তো আমি ওখান থেকে ক্লাস করা শুরু করি। তো আমি বেশ অনেক আগে থেকেই অন্যদের থেকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাই এটাতে, যে আমি যখন ওরিয়েন্টেশন করি বা আমি যখন ক্লাসগুলো করি তখন আমি বুঝতে পারি যে আচ্ছা এইচএসসির সাথে ভর্তি পরীক্ষার এই গ্যাপগুলো আছে, এবং এইভাবে পড়াশোনা করলে আমি সেই গ্যাপগুলো দূর করতে পারবো। তো এইভাবে আমি যখন অ্যাডভান্স ব্যাচে ক্লাসগুলো করি এবং সেই অনুযায়ী নিজেকে সেই প্রস্তুতিটা নেই, আমার মনে হয় এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে এবং এটাই মূলত মূল কারণ হিসাবে কাজ করেছে আমার ভর্তি পরীক্ষায় ভালো করতে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার লামিয়া তোমার কাছে চলে আসবো। আমরা আলোচনা করেছি যে তুমি গুচ্ছে প্রথম স্থান অর্জন করেছো। এই যে গুচ্ছে প্রথম স্থান অর্জন করলে এত শিক্ষার্থীকে পেছনে ফেলে, সেক্ষেত্রে ইউসিসি তোমাকে কিভাবে সাহায্য করেছে সেই প্রসঙ্গে জানবো বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ইউসিসির অবদান বলতে গেলে আমি বলবো যে প্রথম থেকেই যেহেতু আমি ইউসিসির ফার্মগেট শাখায় ভর্তি হয়ে ক্লাসগুলো করেছি, আমি চেষ্টা করতাম সবসময় ক্লাসের রেগুলারিটি মেনটেন করতে, কারণ একটা ক্লাস মিস হয়ে গেলে তো আরেকটা টপিকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। তো আমি রেগুলার ক্লাসগুলো করতাম, তো আমার বিভিন্ন টপিকে সেক্ষেত্রে অনেক প্রবলেম বের হতো। আমি টিচারদের অনেক কোশ্চেন করতাম, তো টিচাররাও খুব আন্তরিকতার সাথে সেগুলোর অ্যান্সার করতেন। তো আমি আস্তে আস্তে নিজের ল্যাকিংসগুলো বের করে সেগুলো সলভ করে এগোচ্ছিলাম এবং আমি সবগুলো মডেল টেস্টেই গ্রহণ করেছি। ইন্টেনসিভ কেয়ার এক্সামেও আমি অংশ নিয়েছিলাম। তো সেখানে আমি নিজের একটা অবস্থান বুঝতে পেরেছিলাম যে আসলে এতগুলো শিক্ষার্থীর মধ্যে ইন্টেনসিভ কেয়ারে সারা বাংলাদেশে আমার অবস্থানটা কতটুকু, বা আমার কতটুকু ল্যাকিংস আছে, বা কোন সাবজেক্ট আমি পিছিয়ে আছি, এগিয়ে আছি, এই বিষয়গুলো আমাকে বুঝতে সাহায্য করেছে ইউসিসির অভিজ্ঞ শিক্ষকগণের গাইডলাইন নির্দেশনাই আমি আমার পড়াশোনার প্রস্তুতিটাকে পূর্ণাঙ্গ করতে পেরেছিলাম। তো এভাবেই আমার গুচ্ছে প্রথম হওয়ার পিছনে ইউসিসির অবদান অনেক। আমরা আশাবাদী যে ইউসিসি আরও অনেক শিক্ষার্থীকে এভাবেই সামনে এগিয়ে নিয়ে যাবে। তোহার কাছে চলে যাব এবার। তোহা, তোমার কাছে আমি জানতে চাইবো যে মেডিকেল বা ডেন্টাল কলেজে যে ভর্তি পরীক্ষা হয় সেটির জন্য অনেক দীর্ঘ সময় ধরে পড়ালেখা করতে হয়। তুমি ঠিক কত ঘন্টা পড়ালেখা করেছো এবং মেডিকেল এবং ডেন্টালে যারা ভর্তি হতে চায় তাদের জন্য তোমার পরামর্শ কী থাকবে? আমার যতটুকু টার্গেট আছে ওই টার্গেট অ্যাচিভ করার জন্য আমার যদি 13 ঘন্টা পড়তে হয় বা আরও বেশি পড়তে হয় আমি সেটাও পড়তে রাজি, আবার যদি অল্পতে হয়ে যায় আমি সেটা পড়তেও রাজি। অর্থাৎ আমার টার্গেটটা থাকতো আমার টপিক ওয়াইজ বা সিলেবাস ওয়াইজ। আর আমি জুনিয়রদেরকেও এই পরামর্শটাই দিব যে তারা যেন ঘন্টা ধরে পড়াশোনা না করে যেন একদম টপিক ওয়াইজ পড়াশোনা করে। আর মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা যেহেতু দুইটা অনুরূপ মানবন্টনেই পরীক্ষা হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে করণীয়টা হচ্ছে এইচএসসি পরীক্ষার যখন কলেজের ভর্তিটা শুরু হয় তাদের একদম ডে 1 থেকেই
একাডেমিক্সের পাশাপাশি যে ধরনের অ্যাডমিশন টেস্টে সে ভর্তি পরীক্ষা দিবে, সে ভর্তি পরীক্ষার মানবন্টন সাথে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখে নেওয়া। যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আমাদের জিকে এবং ইংলিশ এই 5টা সাবজেক্টের প্রশ্ন আসে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের এইচএসসি লাইফেই পড়া হয় এবং এটাকে অনেক ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। একটা অধ্যায় যখন আমরা পড়াশোনা করছি, যদি একাধিক রাইটার পড়ি বা এমন কোনো কম্পিনিয়ন বুকসের হেল্প নেই যেটা থেকে আমরা আমাদের একাধিক রাইটারের ইনফরমেশনগুলো জানতে পারবো, তাহলে ওই বুকগুলো যেন আমরা বইগুলো থেকে যেসব এক্সট্রা রাইটারের ইনফোগুলো পাচ্ছি বা কিছু হয়তো ফ্লো চার্ট পাচ্ছি বা আমাদের ক্লাস নোটের মধ্যেও কিছু কিছু ফ্লো চার্ট থাকে যেগুলো আমাদের টিচাররা, অভিজ্ঞ টিচারগণ আমাদেরকে সাজিয়ে দেন, তো এই জিনিসগুলো আমাদের বইয়ের মধ্যে অ্যাটাচ করে দিব। তাহলে দেখা যাবে যখন আমরা পরবর্তীতে রিভিশন দিতে আসব, তখন রিভিশন দেওয়ার সময় খুব অল্প সময়ে অনেক বেশি রিভিশন দেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এবার স্যারের কাছে চলে আসব। স্যার, আমরা জানি আপনি এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট অর্থাৎ নৈতিক শিক্ষার স্বপ্ন দ্রষ্টা হিসেবে কাজ করছেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনার মতামত কি থাকবে? এখানে যারা আসছে তারা অনেক অনেক বড় সফলতা অর্জন করে আজকে এখানে এসছে, কিন্তু এই সফলতার চেয়েও আমি যেই সফলতাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি, সবচাইতে ইম্পর্ট্যান্ট মনে করে থাকি, সেটা হলো ভালো মানুষ হওয়া, আলোকিত মানুষ হওয়া। ভালো রেজাল্টের চেয়ে ভালো মানুষ হওয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কি করছি? আমরা ঘুষ খাচ্ছি, ঘুষ দিচ্ছি, নীতি নৈতিকতা, বাবা মাকে শ্রদ্ধা করতে জানি না, সত্যকে সত্য বলতে জানি না, মিথ্যাকে মিথ্যা বলতে জানি না। এই যে একটা অবস্থা, কেন? আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সোসাইটিতে যারা এই অপকর্মগুলি করে তারা সবাই কিন্তু তথাকথিত শিক্ষিত মানুষ, অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস অথবা গ্রাজুয়েট। আমার প্রশ্ন হলো তারা কেন এই কাজগুলি করবে? এই কাজগুলো তাদের করার কথা নয়। তো আমি রিসার্চ করে যেটা পেয়েছি সেটার কারণ হলো যে তারা এই কাজগুলি করে, তারা যে এডুকেশনটা নিয়ে আসছে সেই এডুকেশনের মধ্যে নীতি নৈতিকতা নেই। সেই এডুকেশনের মধ্যে যে একটা এক্সিলেন্স থাকা দরকার, সেই এক্সিলেন্সের খুবই অভাব। আর এই এক্সেলেন্সের অভাব আছে বলেই কিন্তু আমি 2015 সাল থেকে একটি আন্দোলনের ডাক দিয়েছি, এবং সেটি হলো এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট, একটি নৈতিক শিক্ষার আন্দোলন। এবং এই নৈতিক শিক্ষা যদি আমরা আমাদের সোসাইটিতে এস্টাবলিশ করতে না পারি, আমাদের শিক্ষার্থীদের মাথায় দিতে না পারি, তাহলে আমাদের এই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এই যে এরা এখানে অনেক ভালো রেজাল্ট করে আসছে, কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই একটা ভালো কিছু, কিন্তু ভালো রেজাল্টের পাশাপাশি তারা যদি ভালো মানুষ হতে না পারে, তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সেই জন্য আমাদের টার্গেটে থাকবে যে সবার প্রতি আমাদের আমাদের আহ্বান থাকবে, আমাদের যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো রেজাল্টের জন্য তো গুরুত্ব দিবেন, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্ব দিবেন আপনার সন্তান যেন ভালো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। আপনার সন্তান যেন আপনাকে বাবা হিসাবে শ্রদ্ধা করে, মা হিসাবে শ্রদ্ধা করে, বড়দেরকে সে শ্রদ্ধা করতে জানে, ছোটদেরকে স্নেহ করতে জানে, সত্যকে সত্য বলতে জানে, মিথ্যাকে মিথ্যা বলতে জানে। যদি এই বিষয়গুলো আমাদের সোসাইটিতে এস্টাবলিশ করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই হয়তোবা একদিন আমাদের এই সোসাইটির পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে, এবং সামগ্রিকভাবে সমগ্র বিশ্বের পরিবর্তন হবে। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, 2 নম্বর অনুশীলন করা, 3 নম্বর বাবা মাকে শ্রদ্ধা করা। এই 3টা জিনিস যদি কেউ জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সফলতা তার পিছনে দৌড়াবে, তাকে কিন্তু সফলতার পিছনে কখনো দৌড়াতে হবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার উপদেশগুলো অত্যন্ত মূল্যবান ছিল। আমি জানি টিভি স্ক্রিনে যারা যারা দেখছেন তারা এই বিষয় থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং সেই সাথে তোমাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমরা আশাবাদী ভবিষ্যতে তোমরা আরও সফল হয়ে এই স্টুডিওতে আবারও হাজির হবে। প্রিয় দর্শকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি সহায়ক আলোচনা অনুষ্ঠানটি দেখার জন্য অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আগামীতেও এটিএন বাংলায় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।